বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি রেহানা আক্তার জাহান লাভলি, সহকারী প্রধান শিক্ষক, হাজী কমরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, সালামদর ঠাকুরগাঁ। করোনাকালীন সময়ে আমরা বিদ্যালয়ে যেতে পারছি না, সে কারণেই আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের বিষয় হচ্ছে জীবের পরিবহন। আমি গতদিনের প্রথম পর্ব অর্থাৎ উদ্ভিদ অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এর দ্বিতীয় পর্ব প্রাণীর পরিবহন নিয়ে আলোচনা করব। প্রাণীর পরিবহন বলতে এখানে বোঝাচ্ছি ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহে রক্ত সংবহন। তো রক্ত সংবহনটা মানব দেহের জীবের মধ্যে একটি পরিবহন ব্যবস্থা। জীবনী শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রক্তনালীর মধ্য দিয়ে সারা দেহে প্রবাহিত হয় এবং সেই সাথে কোষের মধ্যে খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করে, কোষকে সজীব এবং সক্রিয় রাখে। তো এই রক্ত সংবহন যে এই প্রক্রিয়াটার জন্য দেহের কিছু অংশ, বিশেষ বিশেষ অঙ্গ একত্রিত হয়ে কাজগুলো করে। যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃৎপিণ্ড, বিভিন্ন ধমনী, শিরা, কৈশিক নালী। এইগুলো একত্রিত হয়ে এই কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে। এই বিশেষ অঙ্গগুলোকে একত্রে আমরা তন্ত্র বলি। এখন আমরা বলতে পারি এই বিশেষ অঙ্গগুলো বা এই তন্ত্রগুলো মাধ্যমে রক্ত আমাদের সারা দেহে যেভাবে প্রবাহিত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন মানব দেহের হৃৎপিণ্ড এবং এই শিরা ধমনীর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা এর বাহিরে আসে না। এজন্য এটাকে সীমাবদ্ধ সংবহন তন্ত্র বলা হয়। এবং সারা দেহে মাত্র 1 মিনিট বা এর কম সময় নিয়ে এই রক্ত সংবহনটা সারা দেহে প্রবাহিত হতে থাকে। তো এই হলো আমাদের রক্ত সংবহন ব্যবস্থা। এবং এই প্রবাহের যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে রক্ত সম্পর্কে আমরা সবাই জানি। এবং তোমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের যে সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে যে মানবদেহে অংশটা আছে, সেখান থেকে তোমরা রক্তটা সম্পর্কে জেনেছো। আমি আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। রক্ত হচ্ছে অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং একটা লবণাক্ত তরল পদার্থ, যেটা রং লাল। এই লাল রং হওয়ার কারণটা হচ্ছে যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থটা আছে, সে কারণে কিন্তু রক্তের রং লাল হয়। এবং এর উৎপত্তি স্থল হচ্ছে অস্থিমজ্জার যে লাল অংশটা আছে, সেখানেই এর উৎপত্তি হয়। এবং বিভিন্ন রক্ত নালীর মাধ্যমে এটা সারা দেহে প্রবাহিত হতে থাকে। এই পরিবহন পদ্ধতিটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রক্ত পরিবহন তন্ত্র, আর একটা হচ্ছে লসিকা তন্ত্র। রক্ত পরিবহন তন্ত্রটার মধ্যে তিন গঠন হচ্ছে হৃৎপিণ্ড, শিরা, ধমনী, কৈশিক নালিকা, এ দ্বারা গঠিত হয়। এবং লসিকা তন্ত্রটা গঠিত হচ্ছে লসিকা নালী এবং ল্যাকটিক্যাল নালী, এই তিনটা অংশ নিয়ে গঠিত হচ্ছে। তো রক্তের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। প্লাজমাটা হচ্ছে রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্লাজমা, রক্তের মধ্যে যে তরল অংশটা আছে, সেটাকে প্লাজমা বলা হয়ে থাকে। এবং 55% প্লাজমা রক্তের মধ্যে পাওয়া যায়। এই প্লাজমার মধ্যে আরো আছে প্রোটিন, জৈব যৌগ, অজৈব লবণ। এছাড়াও এই প্লাজমার মধ্যে আছে হরমোন, অ্যান্টিবডি, খনিজ লবণ, বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন ইউরিক অ্যাসিড, তারপর ইউরিয়া, এরকম আরো বিভিন্ন ধরনের পদার্থ আছে। এই খাদ্য যে আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য পরিশোষিত হয়ে
এই দেহে অন্ত্রের গাত্রে শোষিত হয় এবং এই প্লাজমার মাধ্যমে সেটা কোষের মধ্যে যায় বা কোষ শোষণ করে এবং কোষ তার পুষ্টি সাধন এবং ক্ষয় পূরণ করে থাকে। এই হচ্ছে প্লাজমা বা রক্তরস। এটা রক্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এবার রক্তের অপর একটি উপাদান রক্তকণিকা। এটা প্লাজমার মধ্যেই বিভিন্ন কণিকার অংশের মতো ভেসে বেড়ায়। রক্তকণিকা আমরা জানি রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা রক্তকণিকা সম্পর্কে আগে অনেক আলোচনা করছি। এগুলো আমরা রক্তকণিকা সম্পর্কে আমাদের ধারণা আছে। তো এই হচ্ছে আমাদের রক্তকণিকা 3 প্রকার রক্তকণিকা সম্পর্কে আমরা জানলাম। রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ শরীরের মধ্যে। এর অনেকগুলো কাজ আছে, যেমন অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে, খাদ্য সার পরিবহন করে, বর্জ্য পদার্থ অপসারণ করে, হরমোন সরবরাহ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তারপরে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা এই রক্তের মাধ্যমে আমাদের দেহে বৃদ্ধি পায় এবং রক্ত জমাট বাঁধায় ইত্যাদি বিভিন্ন ধরনের কাজের রক্ত আমাদেরকে সহযোগিতা করে থাকে আমাদের দেহের মধ্যে। তো আমি আজকে রক্তের এই আলোচনাগুলো সামান্যভাবে তোমাদের আলোচনা করলাম। এছাড়াও রক্তের গ্রুপ, আরো রক্ত নিয়ে আরো বিশদ আলোচনা আছে। আমি আজকে তোমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই অধ্যায়ে, যেটা হৃৎপিণ্ড। আমি আজকে তোমাদের হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ড কিভাবে রক্ত সঞ্চালিত হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা দেখো যে আমি বোর্ডের মধ্যে আগে হৃৎপিণ্ডের একটা ছবি এঁকে রেখেছি। তো আমি প্রথমে বলবো হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ড আমাদের দেহের ফুসফুসের 2টি ফুসফুস আছে। ফুসফুসের বাম পাশে, যেটা আমি বলবো যে আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা ফুসফুস, এই যে 2টা ফুসফুস, ফুসফুসের দেহে ঠিক এই জায়গায় আমাদের হৃৎপিণ্ডটা আছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের বাম পাশে, বাম ফুসফুসের নিচে আমাদের হৃৎপিণ্ডের যে ফাঁপা ত্রিকোণাকার একটা অবস্থান, ফুসফুসের অবস্থান আমাদের ফুসফুসের বাম পাশে, মানে আমাদের দেহের বাম পাশে হৃৎপিণ্ডের অবস্থান। হৃৎপিণ্ড আমাদের সারা শরীরের যে রক্ত সরবরাহ বা রক্ত সঞ্চালন এই কাজটা করে থাকে। হৃৎপিণ্ড, পুরা হৃৎপিণ্ডটাকে একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, যে পর্দাটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম পর্দা। এবং হৃৎপিণ্ডের যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটা 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তরটাকে আমরা বলবো, এখানে আমরা হৃৎপিণ্ডের স্তরগুলো একটু দেখাই। এই স্তরটাকে বলবো আমরা ইপিকার্ডিয়াম স্তর বা বহিঃস্তর। মাঝখানটাকে বলা হয় মায়োকার্ডিয়াম স্তর, এবং যে ভিতরের যে অবস্থানটা সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম স্তর। তো এই হৃৎপিণ্ডের প্রাচীরটা 3টি স্তরে বিভক্ত: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা বাহিরের স্তর, এটা যোজকলা দ্বারা গঠিত। মায়োকার্ডিয়ামটা এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের মাঝখানে, এটা গঠনটা দৃঢ় অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। এবং এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরের যে অংশটা, সেই অংশটা এন্ডোকার্ডিয়াম দ্বারা গঠিত হয়ে থাকে। তো আমরা জানি হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ দ্বারা গঠিত। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠের মধ্যে এখানে আমি এঁকে রেখেছি, দেখো যে উপরের যে 2টি প্রকোষ্ঠ, একটাকে বলা হচ্ছে অলিন্দ, আর নিচের যে 2টি প্রকোষ্ঠ সেটাকে বলা হচ্ছে নিলয়। তাহলে উপরের প্রকোষ্ঠ 2টি, একটি হচ্ছে বাম অলিন্দ এবং আরেকটা ডান অলিন্দ, এবং বাম অলিন্দের নিচে বাম নিলয়, ডান অলিন্দের নিচে ডান নিলয়। তো শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ দ্বারা গঠিত। 4টি প্রকোষ্ঠের মধ্যে অলিন্দ এবং নিলয় দ্বারা গঠিত। এবং এই অলিন্দ নিলয়ের মাঝে যে আমরা দেখছি যে এই যে অলিন্দ নিলয়ের মাঝে যে একটি
ছিদ্র পথ আছে, এটাকে বলা হয় ভালভ বা কপাটিকা। এই কপাটিকার দ্বারা অলিন্দ এবং নিলয়ের মাঝে যে রক্তের প্রবাহ সেটা নিয়ন্ত্রিত হয়। এখন কপাটিকা কি এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। কপাটিকা হচ্ছে এমন একটা ছিদ্রপথ বা এমন একটা ওয়ে যেখান দিয়ে শুধু প্রবাহিত হতে পারবে, মানে ফিরে যেতে পারবে না, ফিরে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে। মানে যখন পথটা খোলা থাকে তখন শুধু এটার মধ্যে দিয়ে যেতেই পারে প্রবাহ, কিন্তু প্রবাহ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পথটা বন্ধ হয়ে যায়, যার কারণে এটা দিয়ে ব্যাক করার কোনো ব্যবস্থা থাকে না। তো আমরা এখানে দেখলাম যে অলিন্দ এবং নিলয়, আমরা ডান অলিন্দ এবং ডান নিলয়ের যে পথটা আছে সেই পথটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড পথ। ট্রাইকাস্পিড পথ বা তিন পাল্লা বিশিষ্ট, এখানে একটা 3 পাল্লা বিশিষ্ট পথ আছে। 3 পাল্লা বলতে আমি এইভাবে আমি যদি দেখাই যে 3টা পত্র আছে এখানটায়, সেই হিসাবে বলা হয়েছে। আর এটা খুলে গেলে এরকম হবে, যখনই রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখন সেটা এইভাবে বন্ধ হয়ে যাবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড বাল্ব। এবং পাশাপাশি যেটা বাম অলিন্দের মধ্যে আছে সেটা হচ্ছে ডায়াকাস্পিড বাল্ব। আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর যে পথগুলো, অর্ধচন্দ্রাকৃতির পথ, এই পথগুলো দিয়েও ঠিক একইভাবে প্রবাহিত রক্তের প্রবাহ শুধু যেতে পারে, ফিরে আসতে পারে না। যাওয়ার সময় যেতে পারে, মানে যাওয়া শেষ হয়ে সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠন। এবং এই হৃৎপিণ্ডের এই ধরনের মানে ভালভের কারণে রক্ত প্রবাহ যাওয়ার যে একটা অবস্থা, সেটার কারণে মানে হৃৎপিণ্ডটা যে একটা পাম্প করে, সংকুচিত বা সম্প্রসারিত হয়। যাওয়ার সময় একটা ফোর্স থাকে, আবার মানে বের হওয়ার সময় একটা ফোর্স আছে। এই ফোর্সগুলোর কারণে হৃৎপিণ্ডটা আমাদের সংকুচিত এবং সম্প্রসারিত হয়। তো এই হলো আমাদের হৃৎপিণ্ডের গঠন। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, হৃৎপিণ্ড হচ্ছে একটি ফাঁপা অংশ যার 4টি প্রকোষ্ঠ থাকে। উপরের গুলোকে বলা হয় অলিন্দ এবং নিচের গুলোকে বলা হয় নিলয়। অলিন্দ এবং নিলয়ের পথে একটা ছিদ্র থাকে বা কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে যেই কপাটিকা বা ছিদ্র পথ আছে এটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড বাল্ব। এবং বাম অলিন্দ, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাইকাস্পিড বাল্ব। তো এই হলো আমাদের হৃৎপিণ্ডের গঠন। আমরা এখন হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালন হয় সেই রক্ত সঞ্চালন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। তো আমি মনে করি যতটুকু আমি বললাম তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমি এখানে হৃৎপিণ্ডের যে ছবিটা আঁকছি সেই ছবিটা হয়তো বা অতটুকু উপযুক্ত হয়নি, তারপরেও বোঝানোর জন্য আমি মনে করি এটা যথেষ্ট। তোমরা এই চিত্রটা আঁকার চেষ্টা করবে এবং চিত্রটা এঁকেই এটা বোঝার চেষ্টা করবে না। চিত্রটা না এঁকে এটা বুঝাবার জন্য এটা অত যথেষ্ট নয়। তো রক্ত সংবহনের যে রক্ত সঞ্চালন পদ্ধতিটা আমি বলি এবার। আমাদের যে হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা প্রথমে আমাদের যে অলিন্দ সেটা যখন সম্প্রসারিত হবে তখন ডান অলিন্দে মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এখানে আমি দেখো এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই দুইটা শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কি ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। আমি আবার বলছি, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে যখন অলিন্দ দুইটি সম্প্রসারিত হয়, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে এবং পাশাপাশি একই সাথে বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করছে একই সাথে। এবং যখন আবার অলিন্দ যখন সংকুচিত হচ্ছে তখন আবার নিলয়ের পেশিগুলো প্রসারিত হচ্ছে। নিলয়ের পেশি প্রসারণের ফলে ডান অলিন্দের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা ডান নিলয়ে এসে প্রবেশ করতেছে এবং প্রবেশের সময় ট্রাইকাস্পিড বাল্ব খুলে যাচ্ছে। যখনই রক্ত চলে আসতেছে তখন এই পথটা বন্ধ হয়ে যাচ্ছে, এতে করে আর রক্ত অলিন্দে ফিরে যাওয়ার কোনো চান্স থাকতেছে না। এবং একই সাথে বাম অলিন্দের অক্সিজেন যুক্ত রক্তটাও সাথে সাথে বাম নিলয়ে প্রবেশ করতেছে এবং বাইকাস্পিড বাল্বও খুলে যাচ্ছে প্রবেশের সময় এবং প্রবেশ শেষ হয়ে গেলে
আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে আমরা দেখি যে অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করছে। শিক্ষার্থীরা, এই একই সময়ে আবার যখন নিলয় সংকুচিত হচ্ছে, তখন নিলয় থেকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা সেটা ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করতেছে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তটা মহাধমনীর মধ্য দিয়ে আমাদের দেহে চলে যাচ্ছে। তো এই যে রক্তটা যাচ্ছে, আমি আবার বলছি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে, দেহে মহাধমনীর মধ্য দিয়ে দেহে চলে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে এবং ফুসফুসে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে রক্তটা পরিশোধিত হচ্ছে। এখন আমরা এখানে একটা জিনিস দেখছি যে সংকোচন এবং প্রসারণ, এই যে প্রসারণ এবং সংকোচনটা এটা সেকেন্ডে 72 বার করে হচ্ছে। এই সংকোচন এবং সম্প্রসারণের ফলে রক্তটা আমাদের দেহে একই সাথে দ্রুত ছড়ায় যাচ্ছে, আবার একই সাথে সম্পূর্ণ রক্ত অলিন্দ যখন প্রসারিত হচ্ছে সম্পূর্ণ রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে। এখন এই সম্প্রসারণ এবং সংকোচন, আমরা সংকোচনটাকে বলি আমরা সিস্টোল এবং ডায়াস্টোল, এই কথাগুলো কিন্তু আমরা জানি। সংকোচন যখন হয় সেটাকে আমরা বলি সিস্টোল এবং যেটা সম্প্রসারণ যেটা সেটাকে আমরা বলতেছি ডায়াস্টোল। তো সিস্টোল এবং ডায়াস্টোলের মধ্য দিয়েই কিন্তু আমাদের রক্ত একবার গোটা বডিতে যাচ্ছে, আবার যখন ডায়াস্টোল হচ্ছে তখন আবার গোটা বডি থেকে রক্ত আমাদের শরীরে চলে আসতেছে এবং এই তরঙ্গটা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে, আমাদেরকে সুস্থ রাখতেছে এবং আমাদের গোটা বডির মধ্যে সারাক্ষণ এই তরঙ্গটা চলছে, অর্থাৎ রক্ত সংবহন চলতেছে আমাদের। এই হলো আমাদের আজকে হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সংবহন, কিভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে বললাম। তো আসলে সময়ে সেভাবে করতে এই চ্যাপ্টারটা অনেক বড়, এত অল্প সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা আমি 2 ভাগে ভাগ করে আমি এটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। তো এখানে তোমরা যেটা করলে তোমরা অবশ্যই বই সাথে সংযুক্ত থাকবা এবং পড়াগুলো ভালোভাবে পড়বা। এই অধ্যায়ে শিরা ধমনী নিয়ে আলোচনা আছে এবং এই অধ্যায়ে আরো মনে করো রক্তচাপ, কোলেস্টেরল, এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। আগে তোমাদেরকে হৃৎপিণ্ডটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। হৃৎপিণ্ডটা সম্পর্কে যদি তোমরা ভালোভাবে জানো, এই সংক্ষিপ্ত সময়ে এই ব্যাপক, এটা বিশাল ব্যাপার, অনেক ব্যাপক ব্যাপার এটা, যে বিষয়টা তোমাদেরকে আসলে এত অল্প সময়ে এত সংক্ষিপ্ত আকারে বোঝানো সম্ভব না। তবুও আমি যতটুকু চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা বই পড়বে। এই পড়ার সাথে তোমরা বিষয়টাকে নিয়মিত যদি বই পড়ো তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এখন তোমাদেরকে যেটা বলবো, যেখানে রক্তবাহিকাগুলো আছে, রক্তবাহিকা, শিরা, ধমনী, কৈশিক জালিকা, এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। শিরা ধমনীর মধ্যে পার্থক্যগুলো পড়তে হবে। তারপরে ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এই অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া রক্ত সংবহনের যে তন্ত্রগুলো আছে, যে নালিকাগুলো আছে, এগুলোর মধ্যে কিছু কিছু রোগ আছে। যেমন আমাদের উচ্চ রক্তচাপ একটা আছে, হার্ট অ্যাটাকের একটা আছে, রোগ আছে। তারপরে রক্তের মধ্যে যে লিউকোমিয়া বা রক্তশূন্যতা, বিভিন্ন ধরনের রোগ আছে। তো এই রোগের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর জানবো আমরা কিভাবে? আমাদেরকে বই পড়তে হবে। তোমরা অবশ্যই বই পড়বে, সময় তোমাদের প্রচুর, এখন তোমরা সব সময় বাসায় থাকতেছো, অনেক সময় পাচ্ছ, তোমরা বিভিন্ন আজে বাজে কাজে তোমরা সময় নষ্ট না করে অবশ্যই বই পড়বে এবং সৃজনশীল প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে। প্রত্যেকটা অংশ থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করবে, নিজেরা প্রশ্ন তৈরি করবে, অ্যান্সার তৈরি করবে এবং নৈবেত্তিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা নিজেরা খাতায়, এই সময়টাতে তোমরা খাতায় তৈরি করবে। এভাবে যদি তোমরা লেখাপড়া করো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তোমাদের লেখাপড়া ভালো হবে। এবং আমরা হাফ ইয়ারলি পরীক্ষা দিতে পারলাম না, কিন্তু আমি আশাবাদী যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের ততদিনে আমাদের যে মহামারী, সেই মহামারী থেকে আমাদেরকে মুক্ত করবেন, আমাদেরকে রক্ষা করবেন এবং আমরা আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে পারবো, বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো।
তোমরা বার্ষিক পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিতে পারলে অবশ্যই তোমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, এবং এখানে যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে না তোমরা পারো, তোমরা লেখাপড়া করলে অবশ্যই পারবে। তো আমি আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো অন্যান্য অধ্যায়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই করোনাকালীন সময়ে তোমরা নিয়মিত হাত ধুবে, সুস্থ থাকবে, তোমাদের আশেপাশে পরিবেশে যারা থাকবে তাদেরকে তোমরা এই বিষয়গুলো বুঝাবে, এবং সবাই সুস্থ থাকবে। সবাইকে আবার সালাম দিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।